নমস্কার, হাই নিউজে সকলকে স্বাগত। সঙ্গে রয়েছে আমি রিম্পি। শুরু করছে স্পোর্টস টুডে, আর শুরুতে চোখ রাখবো আজকের হেডলাইন্সে। বিরাট রোহিত বনাম গম্ভীর আগারকার, দুই ভিন্ন জুটির টানাপোড়েনের খবর নতুন কিছু নয়। গম্ভীরের সঙ্গে কোহলি রোহিতের সম্পর্ক নিয়ে জল্পনা তুঙ্গে, তবে বাস্তবে রোকো আজও ওয়ানডে টিমের সবচেয়ে বড় ভরসা। 15 বছর পরে ফের বিজয় হাজারে ট্রফি খেলবেন বিরাট কোহলি। জানা গিয়েছে দিল্লি ক্রিকেট সংস্থাকে বিরাট জানিয়ে দিয়েছেন তিনি নামবেন বিজয় হাজারে ট্রফি খেলতে। যাবতীয় বিতর্ক, জল্পনা, তিক্ততা ভুলতে চলেছেন স্মৃতি মান্দানা। আবারও জোড়া লাগছে পালরোহিতের সম্পর্ক। এই জল্পনার মাঝে এবার মুখ খুললেন স্মৃতির দাদা শ্রবণ মান্দানা। সম্মান নষ্ট হচ্ছে, ট্রান্সফার মামলা শুনানিতে ঢিলেমি নিয়ে এআইএফএফকে আইনি নোটিশ আনোয়ারের। বিরাট রোহিত বনাম গম্ভীর আগারকার, দুই ভিন্ন জোটির সম্মুখ সৈত্য। এই টানাপোড়েনের খবর আর নতুন কিছু নয়। কোহলির টিমের হেড কোচের দিকে দৃকপাত না করার ভিডিওর পর মিডিয়া বলছে গম্ভীরের সঙ্গে কি বাক্যালাপ বন্ধ কোহলির। রোহিত শর্মাও রেহাই পাচ্ছেন কোথায়? তবে ঘোর বাস্তব যে রোকো আজও ওয়ানডে টিমের সবচেয়ে বড় ভরসার। বিরাট রোহিত বনাম গম্ভীর আগারকার, এই দুই ভিন্ন জুটির সম্মুখ সৈত্য টানাপোড়েনের খবর আর নতুন কিছু নয়। প্রতিদিনই কিছু না কিছু নতুন খবর উঠে আসছে, নতুন জল্পনা কল্পনা ছড়াচ্ছে। এই যেমন রাঁচিতে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দুর্ধর্ষ সেঞ্চুরি করার পর কোহলি টিমের হেড কোচের দিকে দৃকপাত না করার ভিডিও তেরের গত 24 ঘন্টায় 6 লাভ চতুর্দিকে। সঙ্গে আনুষঙ্গিক সন্দেহে মিডিয়া বলছে গম্ভীরের সঙ্গে বাক্যালাপ বন্ধ নাকি কোহলির। রোহিত শর্মা তিনিও বা ক্রিকেট জনতার অনুবীক্ষণ যন্ত্র থেকে রেহাই পাচ্ছেন কোথায়? কোহলি সেঞ্চুরির পর রোহিতের উল্লাস ভরে বিশেষ বিশেষণ প্রয়োগের উদ্দেশ্য কে, তা নিয়ে কম চর্চা চলছে না। এর সঙ্গে জুড়ে নিন নিত্য নতুন বৈঠকের খবর। বন্যাকে দ্রুত বৈঠকে বসবে গম্ভীর আগারকারদের সঙ্গে। দল নির্বাচন নিয়ে ধমক ধমক দেবে এক প্রস্থ। আসলে যা রটে তা তো কিছুটা বটে। এটা ঘটনা যে টিমের দুই মহাতারকা সিনিয়র ক্রিকেটার আর কোচের মধ্যে সত্যি একটা বিভাজনের অদৃশ্য প্রাচীর উঠে গিয়েছে। দুপক্ষে কেউই আর একে অন্যের সঙ্গে প্রয়োজন ব্যতীত কথাবার্তায় যায় না, এবং সে যুদ্ধে দেশের ক্রিকেট সমর্থকদের মন সম্পূর্ণ রোকোর দিকে। দেশের একটা গরিষ্ঠ অংশ বিশ্বাস করে রোহিত কোহলির টেস্ট থেকে অকাল বিদায়ের নেপথ্যে একটাই লোকের অঙ্গুলি হিলন, গৌতম গম্ভীর। শুধু তিনি একাই নন, জাতীয় ক্রিকেট সার্কিটে যিনি গম্ভীরের মানসপুত্র বলে পরিচিত সেই হর্ষিত রানাকে পর্যন্ত নিত্য অস্বস্তির সামনে পড়তে হচ্ছে। এদিনে যেমন রায়পুরে প্রাক ম্যাচ সাংবাদিক সম্মেলনে হর্ষিত বলে গেলেন, লোকে আমার দলে জায়গা পাওয়া নিয়ে কি বলল সেসব নিয়ে মাথা ঘামাই না, এত ভাবলে তো খেলতেই পারবো না, তার চেয়ে খেলাটা নিয়ে ভাবি। এই অবস্থায় গম্ভীরকে একমাত্র শান্তির জল জোগাতে পারত ফলাফল, রেজাল্ট। কিন্তু নিউজিল্যান্ডের পর দক্ষিণ আফ্রিকা বিগত 1 বছরের মধ্যে দুই সফরকারী দলের কাছে চুনকাম হওয়ার পর সেই সুবিধা তো গম্ভীরের আর নেই। উল্টে জাতীয় ক্ষোভের উৎসমুখে তিনি দাঁড়িয়ে পড়ছেন। কাঠগড়ায় উঠছে স্পেশালিস্ট বাদ দিয়ে টেস্ট টিমে তার পরের পর অলরাউন্ডার নির্বাচন। সমুদ্র হিমাচলে গর্জন উঠছে, গম্ভীর হটাও, ভারতীয় ক্রিকেট বাঁচাও। এমন নয় যে গম্ভীর সম্পূর্ণ সমর্থন হারা, তার দিকে পুরনো নাইট ছাত্র রহমানুল্লাহ গুরবাজ রয়েছেন, জ্যাক কালিস রয়েছেন। কিন্তু মুশকিল হলো এই দেশে জনমত কালিসরা ঠিক করেন না, করেন শাস্ত্রী গাভাস্কাররা, করে তাদের বক্তব্য। দেখতে গেলে শ্রীযুক্ত গৌতম গম্ভীরের হাত পা বাঁধা। টেস্ট সিরিজ হারার পর তাকে যদি ওয়ানডে সিরিজ জিততে হয়, রোহিত বিরাটের শরণাপন্ন হওয়া ছাড়া আর কোনো উপায় নেই তার। তাই মুখ বন্ধে লেখা হলো শাঁখের করাত। ভারতীয় ক্রিকেটের দুই মহারথীকে ছাড়া ওয়ানডে সিরিজের পথ পার করা যাবে না যে। রাঁচি ওয়ানডেতে বিরাট আর রোহিতই জয়ের মঞ্চটা তৈরি করে দিয়েছিল।
আর বুধবার রায়পুরে সিরিজের দ্বিতীয় ওয়ানডে জিতে যদি ভারতকে জয়ের শীর্ষে নেওয়া যায় তাহলে পুনরায় সেই রোকো জুটির দিকেই তাকিয়ে থাকতে হবে। কারণ গত কয়েকটা ওয়ানডে ম্যাচে এটুকু পরিষ্কার হয়ে গিয়েছে যে যতই নতুন ওয়ানডে অধিনায়ক শুভমন গিলকে করা হোক, যতই সিনিয়র নীতি ঝেড়ে ফেলতে চান গম্ভীররা, রোহিত কোহলির ব্যাট ছাড়া ওয়ানডে টিমের এখনো কোনো গতি নেই। দক্ষিণ আফ্রিকা অধিনায়ক তেম্বা বাভুমাও এদিন বলে গেলেন, বিরাট রোহিত থাকায় ভারত অনেক বেশি শক্তিশালী, তাই কিছু করার নেই, গম্ভীরের কিছুরই করার নেই। কিন্তু মানুন কিংবা না মানুন, বাস্তব এটাই যে রোকো আজও ওয়ানডে টিমের সবচেয়ে বড় ভরসার জায়গা, তাই তাদের নিয়েই গম্ভীরকে আপাতত চলতেই হবে। হাই নিউজ নেটওয়ার্ক। 15 বছর পরে ফের বিজয় হাজারে ট্রফি খেলবেন বিরাট কোহলি। জানা গিয়েছে দিল্লি ক্রিকেট সংস্থাকে বিরাট জানিয়ে দিয়েছেন তিনি নামবেন বিজয় হাজারে ট্রফি খেলতে। সেই ম্যাচগুলি খেলা হবে বিরাটের ঘর বলে পরিচিত বেঙ্গালুরুতে। 15 বছর পর ফের বিজয় হাজারে ট্রফি খেলবেন বিরাট কোহলি। জানা গিয়েছে দিল্লি ক্রিকেট সংস্থাকে বিরাট জানিয়ে দিয়েছেন তিনি নামবেন বিজয় হাজারে ট্রফি খেলতে। সেই ম্যাচগুলি খেলা হবে বিরাটের ঘর বলে পরিচিত বেঙ্গালুরুতে। তবে চিন্নাস্বামী স্টেডিয়ামে ফের কিং কোহলির ব্যাটিং দেখতে পাবে কিনা সেটা এখনো নিশ্চিত নয়, কারণ পদপিষ্ট কাণ্ডের পর থেকে চিন্নাস্বামীর নিরাপত্তা নিয়ে প্রশ্ন রয়েছে। বিরাটের বিজয় হাজারে খেলা নিয়ে মঙ্গলবার কার্যত থ্রিলার সিনেমা তৈরি হয়েছে কয়েক ঘন্টার মধ্যেই। প্রথমে শোনা যায় তিনি সাফ বোর্ডকে বার্তা দিয়েছেন খেলবেন না বিজয় হাজারে, কারণ রবিবার সেঞ্চুরির পর মাঠে বিরাট জানিয়েছিলেন তিনি অতিরিক্ত প্রস্তুতিতে বিশ্বাস করেন না। অন্যদিকে রোহিত শর্মা জানিয়ে দেন তিনি ঘরোয়া ক্রিকেটে নামতে চান। আন্তর্জাতিক টি-20 থেকে অবসর নিলেও তিনি সৈয়দ মুস্তাক আলী ট্রফিতে খেলার ইচ্ছা প্রকাশ করেছেন। আগামী দিনে মুম্বাইয়ের হয়ে নামতে চান বিজয় হাজারে ট্রফিতেও। বিরাটের এহেন সিদ্ধান্তে বিপাকে পড়ে বোর্ড, কারণ ঘরোয়া ক্রিকেট খেলা এক প্রকার বাধ্যতামূলক করা হয়েছে। রোহিতের মতো মহাতারকাও খেলছেন, তাহলে একজন ক্রিকেটার ব্যতিক্রমী হন কি করে? এই গুঞ্জনের ঘণ্টা দুয়েকের মধ্যে বিরাটের ইউটার্ন। বিজয় হাজারে খেলতে রাজি হয়ে যান কিং কোহলি। ডিডিসিএ প্রেসিডেন্ট রোহন জেটলি জানিয়ে দেন বিরাট বিজয় হাজারে ট্রফি খেলবেন, তবে কটা ম্যাচে বা কোন ম্যাচে খেলবেন সেটা এখনো স্পষ্ট নয়। কিন্তু আচমকা কেন সিদ্ধান্ত বদল করলেন কোহলি? ক্রিকেট বিশ্লেষকদের মতে সম্ভবত নির্বাচন প্রক্রিয়ার কথা ভেবেই মতবদল বিরাটের। ঘরোয়া ক্রিকেট না খেলে জাতীয় দলে সুযোগ পাওয়া যায় এমন উদাহরণ প্রতিষ্ঠা করতে চাননি তিনি। উল্লেখ্য, বিরাটকে দেখতে রঞ্জি ট্রফির ম্যাচেও 12,000-এর বেশি দর্শক হয়েছিল। তিনি বিজয় হাজারে ট্রফি খেললেও দর্শকদের উন্মাদনা একই রকম থাকবে বলেই ধরে নিচ্ছে ক্রিকেট মহল। সূত্রের খবর, সবকিছু ঠিকঠাক চললে নতুন বছরের শুরুতে খুব সম্ভবত 2 থেকে 3টে ম্যাচ খেলবেন কোহলি। 3রা জানুয়ারি সার্ভিসেস বনাম দিল্লি, 6 জানুয়ারি রেলওয়েজ বনাম দিল্লি, 8 জানুয়ারি হরিয়ানা বনাম দিল্লি। ওয়াকিবহাল মহলের ধারণা আগামী 11 জানুয়ারি থেকে শুরু হচ্ছে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওয়ানডে সিরিজ। বিরাট ভারতে আর থাকেন না, এখন থাকেন লন্ডনে, তাই টানা খেললে তার পক্ষে ফিরে যাওয়া সুবিধার। 3টে ম্যাচই চিন্নাস্বামীতে আয়োজন করা হতে পারে, তবে গ্যালারি ফাঁকা রেখে। হাই নিউজ নেটওয়ার্ক। দিনের পর দিন ঘরোয়া ক্রিকেটে পারফরমেন্স, জাতীয় দলের স্কোয়াডে সুযোগ, তারপরও টিম ইন্ডিয়ার হয়ে অভিষেক হয়নি বাংলার ক্রিকেটার অভিমন্যু ঈশ্বরানের। টি-20তে সেঞ্চুরি করার পরও সম্ভবত বঞ্চিতই থাকতে হবে অভিমন্যুকে। সে নিয়ে ভারতের কোচ গৌতম গম্ভীর ও নির্বাচক প্রধান অজিত আগারকারের নাম না করে খোঁচা দিলেন প্রাক্তন ক্রিকেটার রবিচন্দ্রন অশ্বিন। দিনের পর দিন ঘরোয়া ক্রিকেটে পারফরমেন্স, জাতীয় দলের স্কোয়াডের সুযোগ, তারপরও টিম ইন্ডিয়ার হয়ে অভিষেক হয়নি বাংলার ক্রিকেটার অভিমন্যু ঈশ্বরনের। সাদা বলের ক্রিকেটেও যে তিনি কম যান না তা সৈয়দ মুস্তাক আলী ট্রফিতে প্রমাণ করেছেন। টি-20তে সেঞ্চুরি করার পরও সম্ভবত বঞ্চিতই থাকতে হবে অভিমন্যুকে। সেই নিয়ে ভারতের কোচ গৌতম গম্ভীর ও নির্বাচক প্রধান অজিত আগারকারের নাম না করে খোঁচা দিলেন প্রাক্তন ক্রিকেটার রবিচন্দ্রন অশ্বিন। তার বক্তব্য, এবার হয়তো বাংলার অধিনায়ককে টেস্টে সুযোগ দেওয়া হবে। আসলে এই খোঁচার সঙ্গে ভারতীয় ক্রিকেটের বর্তমান ছবিটাও তুলে ধরতে চাইলেন অশ্বিন।
সাম্প্রতিক সময়ে দেখা গিয়েছে নীতিশ কুমার রেড্ডি, ওয়াশিংটন সুন্দর বা হর্ষিত রানাদের টেস্টে সুযোগ দেওয়া হয়েছে। এরা প্রত্যেকে টি-20 ক্রিকেটে সফল, আইপিএলে নাম করেছেন, অথচ সরফরাজ খান, অভিমন্যু ঈশ্বরনরা বঞ্চিত থাকছেন, যারা কিনা লাল বলের স্পেশালিস্ট। অনেকে বলছেন গম্ভীর আগরকার জমানায় হয়তো টেস্টে সুযোগ পাওয়ার জন্য ভালো টি-20 খেলতে হবে। তা সেটাও করে দেখালেন অভিমন্যু। পাঞ্জাবের বিরুদ্ধে 66 বলে 130 রানের অপরাজিত ইনিংস খেলেন বাংলার ব্যাটার। তারপরে নিজের ইউটিউব চ্যানেলে অশ্বিন বলেছেন, অভিমন্যুকে নিয়ে অনেক কথা হয়, সম্প্রতি ও টি-20তে সেঞ্চুরি করেছে, টি-20তে রান করেছে, মানে এবার নিশ্চয়ই ওকে টেস্টে দেখা যাবে। অশ্বিন যে ভঙ্গিতে কথাটা বলেন তাতে বিদ্রূপ স্পষ্ট। পাশাপাশি ভারতের টেস্ট অবনতির কারণও তুলে ধরেন তিনি। তবে সেঞ্চুরি করে সেভাবে প্রচারের আলো পাননি অভিমন্যু। বাংলায় ওই ম্যাচে 112 রানে হারে, যার নেপথ্যে পাঞ্জাবের অভিষেক শর্মার 52 বলে 148 রানের বিধ্বংসী ইনিংস। বিশ্বের 1 নম্বর টি-20 ব্যাটারকে নিয়েই চর্চা বেশি হয়েছে। অন্যদিকে প্রথম শ্রেণীর ক্রিকেটে বাংলার অধিনায়কের গড় 47.85। 109টি ম্যাচে করেছেন 8136 রান, সেঞ্চুরির সংখ্যা 27। জাতীয় দলে ডাক পেয়েছেন ঠিকই, তবে খেলানো হয়নি। সেখানে নীতিশ, হর্ষিত বা ওয়াশিংটনদের ঘরোয়া ক্রিকেটের পারফরমেন্স উল্লেখযোগ্য নয়। ফলে প্রশ্ন উঠছে, গম্ভীর আগরকার জুটি আদৌ ঘরোয়া ক্রিকেটকে গুরুত্ব দেয় তো? হাই নিউজ নেটওয়ার্ক। আইপিএল এর মিনি নিলাম নিয়ে উন্মাদনা তুঙ্গে। 16 ডিসেম্বর সংযুক্ত আরব আমিরশাহিতে নিলাম। এবারে নিলামে স্লট আছে 77টি, তবে নিলাম থেকে নাম তুলে নিয়েছেন গ্লেন ম্যাক্সওয়েল। আইপিএল এর মিনি নিলাম নিয়ে উন্মাদনা তুঙ্গে উঠতে শুরু করেছে। 16 ডিসেম্বর সংযুক্ত আরব আমিরশাহিতে নিলাম। এবারে নিলামে স্লট আছে 77টি, যার মধ্যে বিদেশিদের জায়গা রয়েছে 31টি। 30 নভেম্বর ছিল প্লেয়ারদের রেজিস্ট্রেশনের শেষ দিন। এর মধ্যে 2 কোটি টাকা ন্যূনতম দামে নাম নথিভুক্ত করেছে 45 জন ক্রিকেটার। তবে সেই তালিকায় নেই গ্লেন ম্যাক্সওয়েলের মতো তারকা। গত মরশুমে তাকে 4.2 টাকায় কিনেছিল পাঞ্জাব কিংস, কিন্তু পুরো আইপিএল খেলতে পারেননি। আঙ্গুলে চোটের জন্য মাঝপথে সরে আসেন। সেই জায়গায় সুযোগ পান আরেক অজি অলরাউন্ডার মিচ আওয়েন। সাম্প্রতিক সময় ম্যাক্সওয়েলের যা ফর্ম, তাতে এবারের মিনি নিলামে তাকে কিনতে খুব বেশি ফ্র্যাঞ্চাইজি আগ্রহী হতো না। একটি ক্রিকেট বিষয়ক ওয়েবসাইটের মতে এবারের আইপিএল মিনি নিলামের জন্য নাম লিখিয়েছিলেন মোট 1355 জন ক্রিকেটার। 14টি দেশ থেকে ক্রিকেটারেরা আছেন এই তালিকায়, যার মধ্যে আছেন মালয়েশিয়ার ভারতীয় বংশোদ্ভূত ক্রিকেটার বীরেনদীপ সিং। তার ন্যূনতম মূল্য 30 লক্ষ টাকা। তবে 2 কোটি টাকা মূল্যের যে 45 জন ক্রিকেটারের নাম লিখিয়েছেন, তার মধ্যে 43 জন বিদেশি। দেশীয় প্লেয়ার রয়েছেন শুধু 2 জন, ভেঙ্কটেশ আইয়ার, যাকে গতবার কলকাতা নাইট রাইডার্স 23.5 কোটি টাকা দিয়ে কিনলেও এবার ছেড়ে দিয়েছে। এছাড়া রয়েছেন লখনৌ সুপার জায়ান্টসের প্রাক্তন ক্রিকেটার রবি বিষ্ণোই। বিদেশিদের মধ্যে উল্লেখযোগ্য নাম ক্যামেরন গ্রিন, মুস্তাফিজুর রহমান, লিয়াম লিভিংস্টোন, ড্যারেল মিচেল, রাচিন রবীন্দ্র, মাথিসা পাথিরানা, ওয়ানিন্দু হাসরাঙ্গা, ডেভিড মিলার, লুঙ্গি এনগিরি প্রমুখ। এর মধ্যে ক্যামেরন গ্রিনকে নিয়ে যে নিলাম টেবিলে লড়াই চলবে সেটা বলাই বাহুল্য। নাইটদের হাতে 64.3 কোটি টাকা রয়েছে। ফলে তাদেরকেই অজি অলরাউন্ডারকে কেনার দৌড়ে এগিয়ে রাখা হচ্ছে। আন্দ্রে রাসেলের বিকল্প হয়ে উঠতে পারেন তিনি, তবে টক্কর দিতে পারে চেন্নাই সুপার কিংসও। রাসেলকে তারাও কেনার পরিকল্পনা করেছিল, কিন্তু ড্রে রাস আচমকা অবসর নিয়ে নেওয়ায় ধোনির দল গ্রিনের জন্য ঝাঁপাতে পারে। হাই নিউজ নেটওয়ার্ক। যাবতীয় বিতর্ক, জল্পনা, তিক্ততা ভুলতে চলেছেন স্মৃতি মান্দানা। আবারও জোড়া লাগছে পলরেতের সম্পর্ক। এমনই বিভিন্ন খবর ছড়াচ্ছে নেট দুনিয়ায়। এর মাঝেই এই জল্পনা নিয়ে মুখ খুলেছেন স্মৃতির দাদা শ্রবণ মান্দানা।
যাবতীয় বিতর্ক, জল্পনা, তিক্ততা ভুলতে চলেছেন স্মৃতি মান্দানা। আবারও জোড়া লাগতে চলেছে পলরিতের সম্পর্ক, এমনই খবর ছড়াচ্ছে নেট দুনিয়ায়। আচমকাই শোনা যাচ্ছে দীর্ঘদিনের প্রেমিক পলাশ মুছালের সঙ্গে বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন বিশ্বজয়ী ব্যাটার। এই জল্পনা নিয়ে এবার মুখ খুলেছেন স্মৃতির দাদা শ্রবণ মান্দানাও। সবকিছু ঠিক থাকলে গত 23শে নভেম্বর বিয়ে হয়ে যেত স্মৃতি ও পলাশের, কিন্তু ওই দিনই হৃদরোগে আক্রান্ত হন স্মৃতির বাবা শ্রীনিবাস মান্দানা। সঙ্গে সঙ্গেই তাকে সাংলির একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরদিনই শারীরিক অবস্থার অবনতি হওয়ার কারণে হাসপাতালে নিয়ে যাওয়া হয় পলাশকেও। প্রাথমিকভাবে জানা যায় ভাইরাল ইনফেকশন এবং অ্যাসিডিটির কারণে হাসপাতাল যেতে হয়েছিল তাকে। তারপর সাংলি থেকে মুম্বাইতে সরিয়ে আনা হয় পলাশকে। পরপর কনসার্ট এবং বিয়ের ধকল সামলাতে না পেরেই পলাশ অসুস্থ হয়ে পড়েছেন, এমনটাই শোনা যাচ্ছিল। প্রায় 4 দিন চিকিৎসার পর হাসপাতাল থেকে ছাড়া পান স্মৃতির বাবা এবং পলাশ দুজনেই। কিন্তু পলাশের সঙ্গে আদৌ ভারতীয় ব্যাটার গাঁটজোড়া বাঁধবেন কিনা সেই নিয়ে জল্পনার শেষ নেই। কারণ বিয়ের কোরিওগ্রাফারের সঙ্গে পলাশের ঘনিষ্ঠতা নিয়ে চর্চা তুঙ্গে। ফাঁস হয়েছে অন্য এক মহিলার সঙ্গে পলাশের ঘনিষ্ঠ চ্যাটও। প্রশ্ন উঠছে, এহেন পরিস্থিতিতে কি পলাশকে বিয়ে করবেন স্মৃতি? যদিও পলাশের মা অমিতা জানিয়েছিলেন সবকিছু ঠিক হয়ে যাবে, খুব তাড়াতাড়ি বিয়েটা হয়ে যাবে। তার পরের খবর ছড়ায় আগামী 7ই ডিসেম্বর সাতপাকে বাধা পড়তে চলেছেন স্মৃতি পলাশ। মহারাষ্ট্রের সাংলি অর্থাৎ স্মৃতির দেশের বাড়িতেই ফের বিয়ের আসর বসবে বলে খবর ছড়ায়। তবে যাবতীয় জল্পনা উড়িয়ে দিয়েছেন স্মৃতির দাদা শ্রবণ। তিনি সাফ জানিয়েছেন, কিভাবে এসব জল্পনা ছড়াচ্ছে আমার কোনো ধারণা নেই, এখনো পর্যন্ত বিয়ে স্থগিত রয়েছে। উল্লেখ্য, ইতিমধ্যেই নিজের ইনস্টাগ্রামে পলাশকে আনফলো করে দিয়েছেন শ্রবণ। বিয়ের যাবতীয় পোস্ট মুছে দিয়েছেন স্মৃতিও। হাই নিউজ নেটওয়ার্ক। সম্মান নষ্ট হচ্ছে। ট্রান্সফার মামলার শুনানিতে ঢিলেমি এআইএফএফকে আইনি নোটিশ আনোয়ারের। ইমামি ইস্টবেঙ্গল এবং মোহনবাগান এসজির মাঝে পড়ে আনোয়ার আলীর মামলা ঝুলে ফেডারেশনের অ্যাপিল কমিটিতে। 1 বছরেরও বেশি সময় মামলায় কোনো অগ্রগতি নেই। এই দীর্ঘ সময়ে মামলার কোনো রকম শুনানি করেনি ফেডারেশনের অ্যাপিল কমিটি। জানিয়ে এবার ফেডারেশনকে কড়া ভাষায় আইনি নোটিশ পাঠালেন আনোয়ারের আইনজীবী। ওই নোটিশে বলা হয়েছে, দীর্ঘদিন ধরে ইস্টবেঙ্গল ফুটবলারকে নিয়ে টানা হ্যাচড়া হচ্ছে, এতে অহেতুক সম্মানহানি হচ্ছে আনোয়ারের। ইমামি ইস্টবেঙ্গল এবং মোহনবাগান এসজির মাঝে পড়ে আনোয়ার আলীর মামলা ঝুলে ফেডারেশনের অ্যাপিল কমিটিতে। জানিয়ে সব পক্ষই অসন্তুষ্ট। দিন কয়েক আগেই এই নিয়ে ফিফাকে চিঠি পাঠিয়েছে মোহনবাগান। ফিফা তরফে ফেডারেশনের চিঠি আসার পরেই অ্যাপিল কমিটিতে তোড়জোড়। কিন্তু কোনো এক অজানা কারণে সর্বভারতীয় ফুটবল ফেডারেশন সভাপতি কল্যাণ চৌবে বিষয়টি ফের হিমঘরে পাঠানোর ব্যবস্থা করেছেন। অ্যাপিল কমিটির চেয়ারম্যান অবসরপ্রাপ্ত বিচারপতি রাজেশ টন্ডন বারবার আনোয়ার আলীর ইস্যু নিয়ে মিটিং করতে চাইলেও কমিটির সদস্যদের অভাবে করা সম্ভব হয়নি। এই কারণ দেখিয়ে বারবার শুনানি ভেস্তে গিয়েছে। এর মধ্যে অ্যাপিল কমিটির সদস্য অবসরপ্রাপ্ত জেলা বিচারক অশোক ত্রিপাঠী 8ই নভেম্বর ব্যক্তিগত কারণ দেখিয়ে আনোয়ার আলীর শুনানি থেকে নিজেকে সরিয়ে নেন। তখন 8ই নভেম্বর অবসরপ্রাপ্ত বিচারপতি রাজেশ টন্ডন আদেশ দেন 12ই নভেম্বর এবং 13ই নভেম্বর এই দুদিন আনোয়ার আলীর পক্ষে আইনজীবীর যুক্তি শোনা হবে। ঠিক ছিল এরপর শোনা হবে ইস্টবেঙ্গলের আইনজীবীর বক্তব্য। কিন্তু ফের অ্যাপিল কমিটির কোরাম সম্পূর্ণ না হওয়ায় ফের শুনানি মুলতবি হয়ে যায়। দীর্ঘদিন থেকে ঝুলে থাকা আনোয়ার আলীর বিষয়টি দ্রুত নিষ্পত্তির জন্য এবার চেয়ারপারসন অবসরপ্রাপ্ত বিচারপতি রাজেশ টন্ডন কিছুটা বিরক্ত হয়েই নির্দেশ দেন, অবিলম্বে অ্যাপিল কমিটির কোরাম সম্পূর্ণ করতে হবে। সেই মতো ঠিক হয় মামলাটির শুনানি হবে 28 এবং 29শে নভেম্বর। নয়াদিল্লির কৈলাস কলোনিতে এই মামলার শুনানির জায়গা ঠিক হয়। অবসরপ্রাপ্ত বিচারপতির সঙ্গে এও জানান যে এবার কোরাম গঠনে ব্যর্থ হলে তা গুরুতরভাবেই বিবেচিত হবে। কিন্তু কোথায় কি, এখনো কোরাম গঠনও হয়নি, শুনানিও হয়নি। এই পরিস্থিতিতে এবার এআইএফএফকে আইনি নোটিশ পাঠালেন আনোয়ার নিজেও। আইনজীবী মারফত পাঠানো ওই নোটিশে আনোয়ারের দাবি, এই বিষয়টি 1 বছরেরও বেশি সময় ধরে ঝুলে। এর মধ্যে সব পক্ষই ফেডারেশনের অ্যাপিল কমিটির সামনে নিজেদের বক্তব্য রেখেছে।
কিন্তু কোনো অজ্ঞাত কারণে চূড়ান্ত শুনানি হচ্ছে না। এই অহেতুক ঢিলেমির জন্য আমার ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে। যেহেতু অহেতুক এই মামলার সঙ্গে আনোয়ারের নাম জড়িয়ে, তাই তার সম্মানহানিও হচ্ছে। আনোয়ার ওই নোটিশে জানিয়েছেন এই মামলা থেকে একজন অ্যাপেল কমিটির সদস্য নিজেকে সরিয়ে নিয়েছেন, কিন্তু তাহলেও কোরামে আরও 4 সদস্য থাকেন, সেটাতেও কোরাম তৈরি করে মামলা শুনানি করা যায়। মজার কথা হলো, মোহনবাগান থেকে বিতর্কিতভাবে ইস্টবেঙ্গলে আনোয়ার সই করার পর 1 বছরেরও বেশি সময় পেরিয়েছে। ইস্টবেঙ্গলের সঙ্গে ভারতীয় দলের ফেডারেশনের যুক্তিও রয়েছে আর মাত্র 6 মাসের। অথচ এতদিনেও তার ট্রান্সফার বিতর্কে চূড়ান্ত সিদ্ধান্ত হলো না। হাই নিউজ নেটওয়ার্ক। স্পোর্টস টুডে এখনকার মতো এই পর্যন্তই। খেলার দুনিয়ার বিভিন্ন খবর জানতে চোখ রাখুন হাই নিউজে।